কটা লিখ 12:30 লিখছিলে নাকি? সমস্যা ভাই দেখো। সাউন্ডটা দেখে নাও তো। কেমন আছো তোমরা সবাই? লেট হয়ে গেল, ভাইয়া ক্লাস নিচ্ছিল। অনেক অল্প ক্লাস হবে আজকে, তোমাদের একটু জানাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। মুরসালিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। বাপ্পি, ওয়ালাইকুম আসসালাম। তৌহিদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রাফিদ, ওয়ালাইকুম আসসালাম। মৌ, মিথুন, আদাব ভাইয়া। ক্লিয়ার, সব ক্লিয়ার। আজকে একটু লেট হয়ে গেল, সমস্যা নেই, খুবই অল্প ক্লাস নিব তোমাদের। ভালো আছি ভাইয়া। মুরসালিন আসছো না রাজশাহীতে? শেয়ার দিয়ে দিলাম ভাই। সবাই চলে আসছো মোটামুটি? মুমতাহিনুল ইসলাম, সৌরভ, পিয়াসা। তোমাদের গতদিন কি পড়িয়েছিলাম? সে তো রক্তকণিকার যে অংশটা ছিল ওটারই পরের অংশটা পড়াবো, ঠিক আছে? আখতারুল ইসলাম, বাস অফ। ও আচ্ছা আচ্ছা। তোমাদের সে তো রক্তকণিকা পড়াচ্ছিলাম, গত ক্লাসটা তোমরা পড়ছিলা মোটামুটি, যারা পড়ছিলা সেখান থেকে শুরু করব আবার, ঠিক আছে? খুবই অল্প পড়া আজকে। দেখো, তোমাদের সে তো রক্তকণিকার ক্লাসিফিকেশন পড়িয়েছিলাম, তারপরে বাড়লে কি হয় কমলে কি হয় সেগুলো বলেছিলাম। আজকে ওই ক্লাসিফিকেশনের কিছু কাজ বলবো, কাজগুলো আমরা জানবো, জানার পরে তাদের হচ্ছে আকার, তারপরে তারা হচ্ছে তাদের আয়ুষ্কাল, এগুলো জানবো, জেনে শেষ করবো, সমস্যা নেই। আজকে খুবই অল্প পড়াবো, ঠিক আছে? তোমার এই যে ডাব্লিউবিসি, সেই ডাব্লিউবিসি, মারুফ বিল্লাহ, সবাই চলে আসো, সমস্যা নাই। দেখো আমরা কি পড়িয়েছিলাম, ডাব্লিউবিসির যে দুইটা টাইপ ছিল, একটা দানাদার একটা অদানাদার, তাই না? একটু দাঁড়াও, ভালো করে একটু। এই যে আমরা সেই ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল বা হোয়াইট ব্লাড কর্পাসল, সেটা টু টাইপস ছিল, একটা দানাদার, একটা হচ্ছে অদানাদার, তাই না? দানাদার এবং অদানাদার। তাহলে আমরা একটু লিখে নেই, তোমার অদানাদার আর হচ্ছে তোমার দানাদার, এই তো দুটো টাইপ ছিল, তাই না? দানাদার এবং অদানাদার দুটো টাইপ ছিল। তো এই টাইপসগুলোর মধ্যে তোমাদের আমি বলেছিলাম যাদের হচ্ছে ফিল করা যায় তারা হচ্ছে দানাদার, যাদের ফিল করা যায় তারা হচ্ছে দানাদার। তাহলে কাদের কাদের ফিল করা যায়? যাদের শেষে ফিল আছে। তাহলে কি কি ছিল? নিউট্রোফিল,
তারপরে তোমার কি ছিল, বেসোফিল। আচ্ছা, তার আগে ইউসিনোফিল লিখি, আচ্ছা সমস্যা নাই। বেসোফিল, আর কি ছিল, ইউসিনোফিল ছিল, তাই না? তাহলে তোমার দানাদার কি বললাম, যাদের ফিল করা যায় তাদের হচ্ছে বলা হয় দানাদার। এই যে লাস্টে তোমার ফিল কথাটা অ্যাড আছে এখানে, এভাবে মনে রাখবা, যাদের ফিল করা যায় দানা দানা অংশ, এই কারণে এদেরকে বলছে দানাদার। এবং অদানাদার তাহলে কারা হচ্ছে দেখো, দুইটা, একটা তোমার মনোসাইট, আর একটা কি, লিম্ফোসাইট। মনোসাইট আর লিম্ফোসাইট, এই তো। তাহলে তোমার দানাদার এবং অদানাদার, যাদের ফিল করা যায় তারা ছিল দানাদার, যাদের ফিল করা যায় না তোমার কি পাউডার বা সাই টাইপের, তাদের কি বললাম, অদানাদার, তাই তো। এই যে দেখো তোমরা এখানে সাই কথাটা আছে, এখানে সাই কথাটা আছে, এই কারণে তাদের কি সাই বা তোমার কি পাউডার, এগুলো কি অবশ্যই অদানাদার, মানে এদেরকে ফিল করা যায় না। তো এদের এখানে একটু আমি পড়াই নেই, রঞ্জক ধারণের উপর ভিত্তি করে এই যে দানাদারগুলো যেগুলো আছে, তোমরা বলো যে রং ধারণ ক্ষমতা কারা হয়, দানাদারগুলো হবে নাকি অদানাদারগুলো হবে? অবশ্যই দানাদারগুলা, যেগুলো দানা সেগুলোতে তুমি রং ভালো মতো ধরবে। তাহলে দানাদার যে শ্বেত রক্তকণিকা তাদেরকে রঞ্জক ধারণের উপর ভিত্তি করে আবার এখানে কিছু তারা রং ধারণ প্রাপ্ত হয়। লিশম্যান রঞ্জক মনে রাখবা, এটা হচ্ছে তোমার একটা রঞ্জক পদার্থ যার নাম হচ্ছে লিশম্যান। এই লিশম্যান রঞ্জক, এই পদ্ধতির মাধ্যমে তোমার এই যে দানাদার যে কণিকাগুলো রয়েছে, নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল, এদের হচ্ছে তোমার কিছু স্পেসিফিক কালার ধারণ করে। তো দেখো অনেক সহজ, এখানে নিউট্রোফিল, তাহলে নিউট্রোফিল এই দানাদারটা তোমার কি কালার ধারণ করে, দেখো নিউট্রাল বা নিউট্রোফিল। নিউট্রোফিলের সাথে তোমার কি সম্পর্ক, নিউট্রাল, নিউট্রোফিল নিউট্রাল, তাহলে নিউট্রাল মানে কি নিরপেক্ষ, তাহলে তারা কি কালার ধারণ করবে, নিরপেক্ষরা কি কোনো কালার ধারণ করবে, নিরপেক্ষরা কোনো কালার ধারণ করবে না, সুতরাং এটা হবে কি বর্ণহীন। বুঝতে পারছো? তাহলে তোমার নিউট্রোফিল কি কালার ধারণ করে, কোনো কালার ধারণ করে না, এরা হচ্ছে নিরপেক্ষ থাকে, বর্ণহীন থাকে, ঠিক আছে। এরপরে তোমার আসা হচ্ছে বেসোফিল আর ইউসিনোফিল। আচ্ছা, তোমরা 9-10-এ পড়েছিলা, এখন আমি ওদিকে যদি যাই, লিটমাসের একটা তোমরা ব্যাপার স্যাপার পড়েছিলা কেমিস্ট্রিতে, যে লিটমাস যে পেপার রং ধারণের উপর ভিত্তি করে অ্যাসিড ক্ষার নির্দিষ্ট কালার ধারণ করে। তো তোমরা সবাই জানো বেজ মানে কিন্তু ক্ষার, তোমরা সবাই জানো এই যে বেজ মানে বোঝায় হচ্ছে ক্ষার, অ্যাসিড বেজ, অ্যাসিড মানে তো তোমার অম্ল আর বেজ মানে হচ্ছে ক্ষার। তাহলে ক্ষারগুলা তোমার কি কালার ধারণ করে, তোমরা সবাই জানো ক্ষারগুলা নীল কালার ধারণ করে। তাহলে বেসোফিল কি কালার ধারণ করবে, নীল কালার ধারণ করবে, ঠিক আছে। নৈবেত্তিক যে বেসোফিল কি কালার ধারণ করে, নীল কালার ধারণ করে। আর ইউসিনোফিল, ইউসিন রঞ্জকে কি কালার ধারণ করবে, তাহলে বেসোফিল যদি নীল কালার ধারণ করে তাহলে এটা কি কালার ধারণ করবে, লাল কালার ধারণ করবে, ঠিক আছে। এই হচ্ছে এখানকার রঞ্জক, একটা বর্ণহীন, নিউট্রাল, নিউট্রাল মানে কি নিরপেক্ষ, সুতরাং সেটা বর্ণ নিরপেক্ষ মানে বর্ণহীন। বেসোফিল, বেজ মানে ক্ষার, ক্ষারগুলো কেমন টাইপের হয়, নীল কালার ধারণ করে, তাহলে তোমার তারা নীল কালার হবে। এবং ইউসিনোফিল অ্যাসিড টাইপের, তারা কি কালারের মতো হবে, লাল কালারের মতো হবে ইউসিন রঞ্জকে, ঠিক আছে। এই ছিল এখানকার বর্ণর ব্যাপার স্যাপার। আর এরা যেহেতু অদানাদার, এদের বর্ণের বিষয়ে আসতেছে না এখানে, ঠিক আছে। ওকে, বুঝছো এ পর্যন্ত? বর্ণগুলো তোমরা একটু ভালো মতো মনে রাখবা, বর্ণগুলো লাগবে, ঠিক আছে। বুঝছো ভাই এ পর্যন্ত? একটু জানাও। এরপরে আমরা কিছু এদের কাজ করব, ঠিক আছে। তার আগে এদের উৎপত্তি স্থলটা আমরা জানি। উৎপত্তি মানে এই যে কণিকাগুলো কোথায় থেকে উৎপত্তি হয়, তোমরাই বলো যে আমাদের যে রক্তকণিকাগুলো কোথায় থেকে উৎপন্ন হয়, সাধারণত অস্থি মজ্জা থেকে, রাইট, অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। তাহলে অস্থি মজ্জা কি জিনিস, এই যে আমরা ধরো যে মুরগির হাড্ডি খাইতেছি, মুরগির হাড্ডির মধ্যে যে ধরো এটা মুরগির হাড্ডি, এই যে ধরো মুরগির হাড্ডি, সেই মুরগির হাড্ডির ভিতরে যে একদম ছোট ছোট যেগুলো থাকে, যে ধরো যে এই যে ছোট ছোট যেগুলো আমরা ক্যালসিয়াম বলি ওই টাইপের, তো এইগুলো হচ্ছে তোমার অস্থির মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে অস্থি মজ্জা,
তাই তো? যেগুলো অস্থির মধ্যে থাকে সেগুলো অস্থির মজ্জা, সেই অস্থির মজ্জা থেকে আমাদের রক্তকণিকাগুলো উৎপন্ন হয়। তো শ্বেত রক্তকণিকার তো নিজেও একটা কণিকা, তাহলে শ্বেত রক্তকণিকাগুলো কই থেকে উৎপন্ন হবে? অস্থির মজ্জা থেকে উৎপন্ন হবে, ঠিক আছে? অস্থির মজ্জা। এখন এখানে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, দানাদার, অদানাদার। এখন কোনগুলো কোথা থেকে উৎপন্ন হয়? তোমরা সবাই জানো অস্থি মজ্জা আবার টু টাইপস, একটা তোমার কি লাল অস্থি মজ্জা, একটা হলুদ অস্থি মজ্জা, তাই তো? লাল অস্থি মজ্জা, হলুদ অস্থি মজ্জা। লালগুলো থেকেই কিন্তু মূলত উৎপন্ন হয় আমাদের রক্তের কোষগুলো, ঠিক আছে? রক্তের কোষগুলো। তাহলে হলুদগুলোতে কি হয় তোমরা কি কেউ জানো? হলুদ অস্থি মজ্জা থেকে কি হয়? লাল অস্থি মজ্জা থেকে কি উৎপন্ন হয়? রক্ত উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে নিউট্রোফিল কই থেকে উৎপন্ন হয়? অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। কি অস্থি মজ্জা থেকে? লাল অস্থি মজ্জা থেকে, ঠিক আছে? তাহলে লাল অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। বেসোফিল কই থেকে উৎপন্ন হয়? লাল অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। ইউসিনোফিল কই থেকে উৎপন্ন হয়? লাল অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে তোমার অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয় মেইনলি কোন অস্থি মজ্জা? লাল অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়, লাল অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। ওকে, এরপরে তোমার এই পাশে দুটো আছে যে তোমার মনোসাইট এবং লিম্ফোসাইট, এই দুটো উৎপন্ন হয় অস্থি মজ্জা থেকে, এই দুটো উৎপন্ন হয় অস্থি মজ্জা থেকে। তোমার মনোসাইট এবং লিম্ফোসাইট এগুলো উৎপন্ন হয় কই থেকে বললাম? অস্থি মজ্জা থেকে, লাল অস্থি মজ্জা থেকে। ধরো এটা উৎপন্ন হয় লাল অস্থি মজ্জা থেকে, ঠিক আছে? এর পাশাপাশি এই দুইটা অংশ আরো দুইটা জায়গা থেকে উৎপন্ন হয়, সেটা হচ্ছে তোমার কি দেখো, প্লিহা, প্লিহা বা স্প্লিন এবং লসিয়া গ্রন্থি থেকে এগুলো উৎপন্ন হয়। দেখো দুইটা টার্ম, এই দুইটার ক্ষেত্রে মনোসাইট এবং লিম্ফোসাইটের ক্ষেত্রে দুইটা নতুন আসতেছে, এই দুটো উৎপন্ন হয় অস্থি মজ্জা থেকে, সাথে আরো দুইটা জায়গা থেকে উৎপন্ন হয়, তার নাম হচ্ছে প্লিহা ও লসিকা গ্রন্থি, ঠিক আছে? এটা খালি মনে রাখবা। প্লিহা এবং লসিকা গ্রন্থি এই দুইটা জায়গা থেকে এরা উৎপন্ন হয়, অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়, সাথে কই থেকে উৎপন্ন হয়? প্লিহা এবং লসিয়া গ্রন্থি থেকে উৎপন্ন হয়। এগুলো আমি ক্লাসে আরো তোমাদের যখন অফলাইনে আসবা ডিটেলস তোমরা জানতে পারবা, ঠিক আছে? প্লিহা এবং অস্থি মজ্জা থেকে। তাহলে তোমার সবগুলোই উৎপন্ন হয় মূলত অস্থি মজ্জা থেকে, লাল অস্থি মজ্জা থেকে। অস্থি মজ্জা টু টাইপস, লাল অস্থি মজ্জা এবং কি হলুদ অস্থি মজ্জা। এই লাল অস্থি মজ্জা থেকে রক্তকণিকাগুলো উৎপন্ন হয়, এবং হলুদগুলোর মধ্যে কি হয়? আমরা যে চর্বি বা ফ্যাট খাই না, সেই ফ্যাটগুলো এই হলুদ অস্থি মজ্জার মধ্যে জমা থাকে, ঠিক আছে? হলুদ অস্থি মজ্জার মধ্যে কি হয় তাহলে? ফ্যাট জাতীয় জিনিসগুলো, চর্বি জাতীয় জিনিসগুলো সেখানে যায় জমা থাকে। এই কারণে দেখবা অনেকে তোমার আসলে যে নিহারি টিহারি খাও না তোমরা বাসায়, গরু ছাগলের পায়ের মধ্যে থাকে, এগুলোর মধ্যে কিন্তু আসলে দেখো যে চর্বি জাতীয় বা ফ্যাট সেল জমা থাকে। তাহলে আমরা যেগুলো খাই সেগুলো কিন্তু তোমরা মূলত ওগুলো ক্যালসিয়াম খায় না, ওগুলো কিন্তু চর্বি খায়, ঠিক আছে? সাবধান সেই বিষয়টা থেকে তোমরা, ওকে? বুঝতে পারছো? তাহলে তোমার না হলুদ থেকে উৎপন্ন হয় না ভাইয়া, মূলত তোমার লাল অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। রাফিদ, লাল অস্থি মজ্জা থেকেই মূলত উৎপন্ন হয়। হলুদগুলোর মধ্যে কি হয়? আমরা যে চর্বি বা ফ্যাটগুলো খাই সেগুলো যে জমা থাকে। কারণ তুমি চিন্তা করো যে আমাদের যদি ব্লাডের মধ্যে সেগুলো ঘোরাফেরা করে তাহলে তো আমাদের ব্লাডের মধ্যে ব্লক সৃষ্টি হবে, বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে। এই কারণে সৃষ্টিকর্তা সেভাবেই নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জিনিসগুলোকে জমা করে রাখে যেন আমাদের দেহের মধ্যে ইফেক্ট না পড়ে, ঠিক আছে? যেরকম তোমরা ধরো যে আমরা যদি অতিরিক্ত গ্লুকোজ বা অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খাই, সেই জিনিসগুলো যদি রক্তের মধ্যে ভাসমান থাকে, ধরো বেশি বেশি আমরা চিনি জাতীয় খাবার খাইতেছি, শর্করা খাইতেছি, তাহলে সেগুলো রক্তের মধ্যে যদি বেশি থাকে তাহলে তোমার কি রক্তের গ্লুকোজের লেভেল বেড়ে যাবে। সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে? তোমার ডায়াবেটিসের সমস্যা হতে পারে। এই কারণে দেখবা যে অতিরিক্ত গ্লুকোজগুলো একটা প্রক্রিয়ার মাধ্যমে, যে প্রক্রিয়ার নাম হচ্ছে তোমার কি গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া, গ্লুকোজটা কিসে কনভার্ট হয়? গ্লাইকোজেনে কনভার্ট হয়। গ্লুকোজটা কিসে কনভার্ট হয়? গ্লাইকোজেন এ কনভার্ট হয় যকৃৎ বা লিভারের মধ্যে। মানে যেগুলো আমাদের অতিরিক্ত ভালো না রক্তের মধ্যে থাকা, সেগুলো নির্দিষ্ট জায়গায় যে জমা হয়। এই যে চর্বিও আমাদের ভালো না, তাহলে চর্বিগুলো আমাদের যে অস্থি, ওই অস্থিগুলোর মধ্যে যে অস্থি মজ্জায় জমা থাকে। কোন অস্থি মজ্জায়? হলুদ অস্থি মজ্জায়। বুঝতে পারছো রাফিদ? বুঝতে পারছো ভাই? আচ্ছা, এরপরে আমরা এদের কাজগুলো করি। দেখো যে কোনটার কাজ কি। এখানে
তোমাদের গতদিন বলেছিলাম যে আমাদের এই শ্বেত রক্তকণিকা দুই ওয়েতে কাজ করে, একটা তোমার ফ্যাগোসাইটোসিস আর একটা কি অ্যান্টিবডি তৈরির মাধ্যমে। হয় তুমি সরাসরি জীবাণুকে ধ্বংস করতেছো, গুলি করতেছো, গিলে খাইতেছো, ভক্ষণ করতেছো, অথবা তার বিরুদ্ধে প্রতিরোধ সিস্টেম গড়ে তুলতেছো অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে, এই দুই ওয়েতে। তো এই যে আমাদের কণিকাগুলো, এই কণিকাগুলোর মধ্যে দুইটা কণিকা কি করে, ফ্যাগোসাইটোসিস করে, ঠিক আছে। দুইটা কণিকা কি করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে। সেই দুইটা কণিকার নাম আমি তোমাদের বলতেছি। দেখো যে দুইটা, এই যে 5টা কণিকা লিখছি, সেই কণিকাগুলোর মধ্যে দুইটা কণিকা ফ্যাগোসাইটোসিস করে, ফ্যাগোসাইটোসিস করে। তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করতেছে দুইটা কণিকা। এতগুলোর মধ্যে দুইটা কণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করতেছে, ঠিক আছে। তুমি মনে রাখবা একটা জিনিস দিয়ে, দেখো এইভাবে বলতেছি, নিম দিয়ে মনে রাখবা, নিম, ঠিক আছে, নিম দিয়ে মনে রাখবা। দেখো নিম পাতার রস, এটা একটু জাস্ট নর্মালি একটু চিন্তা করো। নিম পাতা অনেকে খায় না, নিম পাতার রস করে খায়। নিম পাতার রস করে খাইলে কি হয়, জীবাণুগুলো, দেহের মধ্যে যে জীবাণুগুলো থাকে সেগুলোকে তুমি ধ্বংস করতে পারো। আছে না, নিম পাতার রস খুবই তিতা, অনেকে খায় এটা, জীবাণু যেন ধ্বংস হয়, দেহের যে আমাদের যে প্রতিরক্ষা সিস্টেম যেন একটু স্ট্রং হয়, তাই তো। তাহলে তুমি নিম দিয়ে মনে রাখতে পারো। দেখো নিম পাতার রসের সাথে ফ্যাগোসাইটোসিস কথাটা মনে রাখবা, নিম পাতা রস ফ্যাগোসাইটোসিস। তাহলে নিম ন দিয়ে তুমি মনে রাখবা এই যে নিউট্রোফিল, আর ম দিয়ে মনে রাখবা এই মনোসাইট। তাহলে তোমার আমাদের যে শ্বেত রক্তকণিকার যে উপাদানগুলো, এই উপাদানগুলোর মধ্যে দুইটা উপাদান, একটা নিউট্রোফিল আর একটা তোমার কি মনোসাইট। এই নিউট্রোফিল এবং মনোসাইট কি করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। তাহলে অন্যগুলো কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করতেছে না, অন্যগুলোর কাজ আলাদা আলাদা। ফ্যাগোসাইটোসিস কে করতেছে, দুইটা উপাদান। নিম পাতার রস খাইলে কি হয়, আমাদের দেহের জীবাণুগুলো ধ্বংস হয়, এরকম বিষয়টা বুঝতে পারছো। তাহলে এই নিম পাতার রস দিয়ে মনে রাখবা, নি দিয়ে নিউট্রোফিল, ম দিয়ে মনোসাইট, এই দুইটা কি করতেছে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করতেছে, ঠিক আছে। তাহলে তোমার দুইটার কাজ করা হইল, ঠিক আছে। এরপরে আসি তোমার হচ্ছে বেসোফিল, ইউসোনোফিল। তার আগে লিম্ফোসাইটটা আমরা পড়ে ফেলি, আগে এই 5টা পড়ে ফেলি। দেখো যে মনোসাইটের কাজ কি হইলো, ফ্যাগোসাইটোসিস করা হইলো। এরপরে আসো লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট, ঠিক আছে, এই লিম্ফোসাইট আগেই বলেছিলাম যে তোমার শ্বেত রক্তকণিকা দুই ওয়েতে তোমার কি করে, প্রতিরক্ষা সিস্টেম চালু রাখে। একটা কি ফ্যাগোসাইটোসিস, আর একটা কি অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে প্রতিরোধ। তাহলে অ্যান্টিবডি সৃষ্টি করে কে, এই লিম্ফোসাইট। তাহলে তোমার যদি বলে শ্বেত রক্তকণিকার কোন উপাদানটা অ্যান্টিবডি সৃষ্টি করে, লিম্ফোসাইট উপাদানটা অ্যান্টিবডি তৈরি করে। তাহলে এটা কি লিখবা, অ্যান্টিবডি, ঠিক আছে। তাহলে তোমার অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে কোন রক্তকণিকার, শ্বেত রক্তকণিকার কোন উপাদানটা, লিম্ফোসাইট উপাদানটা। ক্লিয়ার হইছো? তাহলে অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে শ্বেত রক্তকণিকার কোন উপাদানটা জীবাণুর সাথে যুদ্ধ করে, লিম্ফোসাইট উপাদানটা, লিম্ফোসাইট। তাহলে লিম্ফোসাইট কি করতেছে, অ্যান্টিবডি তৈরি করতেছে, ঠিক আছে। এই লিম্ফোসাইট আবার দুই ধরনের, লিম্ফোসাইট তোমার দুই ধরনের, একটা তোমার টি লিম্ফোসাইট আর একটা তোমার বি লিম্ফোসাইট, ঠিক আছে। লিম্ফোসাইট দুই ধরনের, একটা টি লিম্ফোসাইট আর একটা তোমার কি বললাম, বি লিম্ফোসাইট। লিম্ফোসাইট দুই ধরনের, একটা টি লিম্ফোসাইট আর একটা বি লিম্ফোসাইট। এই টি এবং বি লিম্ফোসাইটের মধ্যে মূলত এই বি লিম্ফোসাইটটা কি করে, অ্যান্টিবডি তৈরি করে। যদি স্পেসিফিক ভাবে কখনো আসে যে কোন লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, ঠিক আছে। তাহলে তোমার কি লিম্ফোসাইট কি করতেছে, অ্যান্টিবডি তৈরির মাধ্যমে জীবাণুর সাথে যুদ্ধ করতেছে। বাকি মনোসাইট এবং নিউট্রোফিল, নিম, কি করতেছে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করতেছে, ঠিক আছে। তাহলে তোমার আরেকটা সিস্টেম অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি কে তৈরি করতেছে, লিম্ফোসাইট। কোন লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। যদি স্পেসিফিক ভাবে বলে তাহলে হচ্ছে কোন লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। বুঝছো এ পর্যন্ত সবাই? একটু বলো তো তোমরা ভাইয়া, এ পর্যন্ত সবাই কি বুঝতে পারছো? তাহলে বি লিম্ফোসাইট সবাই একটু জানাও বুঝতে পারতেছো কিনা, ঠিক আছে। তাহলে বি লিম্ফোসাইট কি করতেছে, অ্যান্টিবডি মূলত তৈরি করতেছে। তোমরা স্পেসিফিক ভাবে যদি কখনো আসে তাহলে সেটা বলে দিবা, কিন্তু ওভারঅল অ্যান্টিবডি তৈরি করে জীবাণুর সাথে যুদ্ধ করতেছে। শ্বেত রক্তকণিকার কোন উপাদান যদি আসে তাহলে তোমরা বলবা লিম্ফোসাইট সে কাজটা করে থাকে, ঠিক আছে। এরপরে এই লিম্ফোসাইটের একটা স্পেশাল নাম আছে,
লিম্ফোসাইটের একটা স্পেশাল নাম আছে, সেই নামটা আমরা তোমাদের এখন বলবো। দেখো, অ্যান্টিবডি তৈরি করে জীবাণুর সাথে যুদ্ধ করতেছে, জীবাণুর সাথে যুদ্ধ করতেছে। তাহলে আমাদের দেশে ধরো যুদ্ধ যদি লাগে, তাহলে আমাদের দেশে যুদ্ধ কারা করে? সৈনিকরা করে, তাই না? আমাদের দেশে যদি যুদ্ধ লাগে তাহলে তোমার যুদ্ধ কারা করে? সৈনিকরা করে, সৈনিকরা করে। এই যে দেখো বর্ডারে সৈনিকরা গার্ড দিচ্ছে, সারা রাত গার্ড দিচ্ছে, তাই না? তাহলে আমাদের দেহের মধ্যে কখনো যদি জীবাণু ঢোকে, সেই জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করবে কারা? সৈনিকরাই করবে, দেহের সৈনিকরা। আর জীবাণু যেহেতু অনেক কি ক্ষুদ্র, আণবিক ক্ষণিক, তাহলে দেহের মধ্যে যে সৈনিকরা কাজ করে তাদেরকে কি বলবা? আণবিক ক্ষণিক সৈনিক। তাহলে দেহের মধ্যে যারা জীবাণুর সাথে যুদ্ধ করে তাদেরকে কি বলবা? আণবিক ক্ষণিক সৈনিক বলবা। আণবিক ক্ষণিক সৈনিক বলতেছ, তাই তো? তাহলে তোমার আমাদের দেহের মধ্যে জীবাণুর বিরুদ্ধে যারা যুদ্ধ করতেছে তাদেরকে কি বলবা? আণবিক ক্ষণিক সৈনিক বলবা। তাহলে দেহে জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ কারা করতেছে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় করতেছে নাকি অ্যান্টিবডি সিস্টেমের মাধ্যমে করতেছে? বলো তো, বলো। যে তোমার হচ্ছে কি বললাম, দেহের মধ্যে জীবাণুর সাথে যুদ্ধ আসলে কারা কিভাবে হইতেছে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হইতেছে নাকি অ্যান্টিবডি তৈরির মাধ্যমে হচ্ছে? অবশ্যই অ্যান্টিবডি তৈরির মাধ্যমে। কারণ কি? অ্যান্টিবডি তো তোমার কি প্রতিরোধ সিস্টেম করতেছে, জীবাণুকে তোমার কি আক্রমণ হতে প্রতিহত করতেছে, তাই না? শত্রুর বিরুদ্ধে তারা কি যুদ্ধ করতেছে। তাহলে তোমার অ্যান্টিবডি যেহেতু তোমার তৈরি করতেছে কে? লিম্ফোসাইট। তাহলে তোমার এই আণবিক ক্ষণিক সৈনিক কাকে বলা হবে? লিম্ফোসাইটকে বলা হবে আণবিক ক্ষণিক সৈনিক। বুঝতে পারছো? কথাটা কি ক্লিয়ার হইছো? হ্যাঁ ভাই, রবিউল, অ্যান্টিবডি। এখানে শ্বেত রক্তকণিকার প্রভাবটা কি বলতে? শ্বেত রক্তকণিকারই তো উপাদান এগুলা, মানে এগুলো আমরা যেগুলো করতেছি শ্বেত রক্তকণিকারই উপাদান, শাখা। বুঝতে পারছো? তাহলে তোমার আমি কি বললাম যে ফ্যাগোসাইটোসিস হচ্ছে সরাসরি জীবাণুকে ভক্ষণ করা, আর অ্যান্টিবডি সিস্টেমটা হচ্ছে জীবাণুর বিরুদ্ধে তুমি কি করতেছো? প্রতিরোধ সিস্টেম গড়ে তুলতেছো। ঠিক আছে? প্রতিরোধ তাহলে কে করতেছে? এই লিম্ফোসাইট করতেছে। লিম্ফোসাইটটা কি করতেছে? অ্যান্টিবডি তৈরি করতেছে। এই অ্যান্টিবডি তোমার নির্দিষ্ট দিন, এই ধরো করোনা তোমার ভাইরাস তোমার দেহের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে কি করোনাকে তোমরা আমাদের দেহ কি ধ্বংস করতে পারতেছে? ভক্ষণ করতে পারতেছে? পারতেছে না। কি করতেছে? নির্দিষ্ট দিন অন্তর আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হয়ে যাচ্ছে। সবসময় কি সৈন্যরা প্রস্তুত থাকে যুদ্ধ করার জন্য? থাকে না। নির্দিষ্ট সময় তারা প্রস্তুতি নেওয়ার পরে তার বিরুদ্ধে কি করে? যুদ্ধ করে। তাহলে করোনা ভাইরাস যখন ঢুকলো, তার বিরুদ্ধে তোমার সৈন্যরা প্রস্তুত নিল, নিয়ে অ্যান্টিবডি তৈরি করে তাকে কি করতেছে? ধ্বংস করার চেষ্টা করতেছে। ঠিক আছে? এই সিস্টেমে, তাহলে এই সিস্টেমে অ্যান্টিবডি তৈরি করতেছে কে? লিম্ফোসাইট করতেছে, অ্যান্টিবডি তৈরি করতেছে। এই কারণে লিম্ফোসাইট সৈনিকের মতো কাজ করতেছে, সৈনিকের ভূমিকা দেহের মধ্যে। এই কারণে লিম্ফোসাইটকে বলা হয় আণবিক ক্ষণিক সৈনিক। ঠিক আছে? আণবিক ক্ষণিক সৈনিক। একটা এইভাবে তোমরা মনে রাখতে পারো, দেখো সৈনিকরা কিন্তু কখনোই বসে থেকে যুদ্ধ করে না, লাফ দিয়ে কি করে? যুদ্ধ করে। মানে নির্দিষ্ট জায়গায় যুদ্ধ হইলে এখান থেকে লাফ দিয়ে আরেকটা জায়গায় যায়, ওখান থেকে লাফ দিয়ে আরেকটা জায়গায় যায়। দেখো সৈনিকরা তাহলে কি লাফ দিয়ে যুদ্ধ অবতীর্ণ হয়, যুদ্ধ করে। দেখো লাফ এর কথার সাথে তুমি এখানে মিল পাইতেছো। দেখো এই দেখো লম্ফ। আচ্ছা লম্ফ মানে কি? লাফ না? লম্ফ মানে কি? লাফ। তাহলে তোমার লাফ দিয়ে সৈনিকরা যুদ্ধ করে। তাহলে তোমার শুধু বলে আণবিক ক্ষণিক সৈনিক বলা হয় রক্তের কোন উপাদানটাকে? অবশ্যই লম্ফের সাথে কথাটা আসবে। সৈনিক মানে কি? লাফ দিয়ে যুদ্ধ করে। বুঝতে পারছো কি? নৈবিত্তিটা খুবই ইম্পর্টেন্ট যে আণবিক ক্ষণিক সৈনিক কাকে বলা হয়? লিম্ফোসাইটকে আণবিক ক্ষণিক সৈনিক বলা হয়। ঠিক আছে? আমাদের দেহের মধ্যে আণবিক ক্ষণিক সৈনিককে লিম্ফোসাইট, এই কণিকাটা আণবিক ক্ষণিক সৈনিক। কারণ এভাবে মনে রাখবা যে লাফ দিয়ে যুদ্ধ করতেছে সৈনিকরা। ঠিক আছে? বুঝছো এই পর্যন্ত? তাহলে তোমার মনোসাইট হইলো, লিম্ফোসাইট হইলো, নিউট্রোফিল হইলো। এরপর আমাদের কাজ দুইটা, বেসোফিল আর ইউসিনোফিল। ঠিক আছে? বেসোফিল আর ইউসিনোফিল। আচ্ছা, বেসোফিল আর ইউসিনোফিল এই দুটার কাজ দেখো। ইউসিনোফিল তোমরা যারা হচ্ছে রক্ত টেস্ট করছো কোনো কারণে, ধরো যে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে গিয়ে কারো তো অনেকেরই তোমার হচ্ছে কি অ্যালার্জির সমস্যা আছে, অনেকেরই কিসের সমস্যা আছে? অ্যালার্জির সমস্যা আছে। তোমার বাবার, মার, আমাদের সবারই থাকতে পারে, স্বাভাবিক একটা বিষয়, অ্যালার্জিক সমস্যা থাকতে পারে। তো অ্যালার্জি যাদের সমস্যা আছে, কখনো ধরো যে যখন অ্যালার্জির রিয়াকশনটা হয়
তখন তোমার রক্তের মধ্যে এই ইউসিনোফিল এর লেভেলটা বেড়ে যায়। কি বললাম? যখন এই অ্যালার্জিক সমস্যাগুলো হয় তখন আমাদের রক্তের মধ্যে ইউসিনোফিলের লেভেলটা বেড়ে যায়, এলিভেটেড হয়ে যায়, ইনক্রিজ হয়। ঠিক আছে, তাহলে তোমার আমাদের এই যে অ্যালার্জিক কন্ডিশন, অ্যালার্জিক রিয়াকশন, এটা রক্তের কোন উপাদানের সাথে সম্পর্কযুক্ত? ইউসিনোফিলের সাথে সম্পর্কযুক্ত। খুবই ইম্পর্টেন্ট যে অ্যালার্জিক কন্ডিশন, যেটা অ্যালার্জিক কন্ডিশন বা অ্যালার্জিক রিয়াকশন রক্তের কোন উপাদানের সাথে সম্পর্কযুক্ত? ইউসিনোফিলের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, তোমার যদি অ্যালার্জি হয় তখন তুমি যদি যাই রক্ত টেস্ট করো তাহলে তুমি রক্তের এই ইউসিনোফিলের পরিমাণটা বেশি পাবা রক্তের মধ্যে। ঠিক আছে, তাহলে এই ইউসিনোফিল আসলে কি করে? অ্যালার্জিক অ্যান্টিবডিগুলোকে ধ্বংস করার চেষ্টা করে। ঠিক আছে, ইউসিনোফিল কি করতেছে? অ্যালার্জিক যে সমস্যা, অ্যালার্জিকে প্রতিরোধ করতেছে, প্রতিহত করতেছে। ঠিক আছে, অ্যালার্জির কথাবার্তা আসলেই তুমি অ্যালার্জি ইউসিনোফিল, অ্যালার্জি ইউসিনোফিল। ঠিক আছে, অ্যালার্জি ইউসিনোফিল এর সাথে এই আরেকটা কাজ করে, সেই কাজটা হচ্ছে কৃমির লার্ভাও ধ্বংস করে। কৃমির লার্ভা, ঠিক আছে, কৃমির লার্ভাও ধ্বংস করে। বুঝছো? তাহলে তোমার ইউসিনোফিল দুটা কাজ করতেছে, অ্যালার্জিক রিয়াকশন, অ্যালার্জিককে প্রতিহত করতেছে, এবং আরেকটা কি করতেছে? কৃমির লার্ভা ধ্বংস করতেছে। অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস এবং কৃমির লার্ভা ধ্বংস করতেছে। বুঝতে পারছো? দীপ্ত এত পড়ে কেন? হ্যাঁ, হেপারিন কি জানাবো ভাই একটু। তাহলে তোমার ইউসিনোফিল কি করতেছে? অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করতেছে এবং কৃমির লার্ভা ধ্বংস করতেছে। ঠিক আছে, কৃমির লার্ভা ধ্বংস করতেছে। সবগুলোই তোমার ইউসিনোফিলের কাজের মধ্যে করতেছে, এই দুটা। এরপরে আমাদের লাস্ট থাকলো কি? বেসোফিল। বেসোফিল, দেখো বেসোফিলটা কি, খুবই ইম্পর্টেন্ট বেসোফিলের এই অংশে। বেসোফিল, বেসোফিল মনে রাখবা দুইটা জিনিস ক্ষরণ করে। বেসোফিল থেকে দুইটা জিনিস ক্ষরণ হয়, একটা তোমার হিস্টামিন, হিস্টামিন ক্ষরণ হয়, আর একটা তোমার হেপারিন ক্ষরণ হয়। দুটা জিনিস ক্ষরণ হয় বেসোফিল থেকে। কয়টা জিনিস ক্ষরণ হয়? দুইটা জিনিস ক্ষরণ হয়। রক্তের শ্বেত রক্তকণিকার উপাদান এই বেসোফিল দুটা ইম্পর্টেন্ট জিনিস ক্ষরণ করে রক্তের মধ্যে। একটার নাম কি বললাম? হিস্টামিন। একটার নাম বললাম হিস্টামিন ক্ষরণ করে, আর একটা কি ক্ষরণ করে? হেপারিন ক্ষরণ করে। খুবই ইম্পর্টেন্ট, হিস্টামিন ক্ষরণ করে, আর একটা কি ক্ষরণ করে? হেপারিন ক্ষরণ করে। এই দেখো একটু আগে তুমি যে বললা রবিউল, যে হেপারিন কি জিনিস, তুমি বলো যে আমাদের যখন হাত পা কেটে যায়, হাত পা কেটে গেলে দেখবা যে রক্ত জমাট বাঁধতেছে। এই জমাট বাঁধার কাজ কে করে? অনুচক্রিকা করে, তাই না? যখন রক্তটা বাতাসের সংস্পর্শে আসতেছে, যখন হাত বা পা কেটে যায় তখন এই রক্তগুলো বাতাসের সংস্পর্শে আসে। অনুচক্রিকার সাথে কিছু আরো ক্লটিং ফ্যাক্টর আছে, যেটা তোমাদের অন্য ক্লাসে আমি পড়াবো। এই ক্লটিং ফ্যাক্টরের সাথে অনুচক্রিকাগুলো যুক্ত হয়ে কি করতেছে? রক্তকণিকা বা আমাদের যে রক্ত ক্ষরণ হচ্ছে সেগুলো কি করতেছে? বন্ধ করতেছে, তাই তো? তাহলে তোমার হাত কেটে গেলে রক্ত জমাট বাঁধাইতেছে, তাই না? এখন তুমি চিন্তা করো, এই রক্তগুলো যদি দেহের অভ্যন্তরে জমাট বাঁধতো তাহলে কি সমস্যা হইতো? রক্ত যদি কোনো কারণে দেহের অভ্যন্তরে জমাট বাঁধে তাহলে তোমার কিন্তু কঠিন একটা প্রবলেম হয়ে যাচ্ছে। কারণ রক্তের যে উপাদান, রক্তের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। তাহলে ভিতরে যদি জমাট বেঁধে যায় তাহলে অক্সিজেন তো যাইতে পারবে না, ফ্লো হইতে পারবে না, তাহলে খুবই সমস্যা হবে। তাহলে তোমার এই যে দেহের অভ্যন্তরে বা রক্তনালীর অভ্যন্তরে রক্ত যেন জমাট না বাঁধে, এই কাজটা কে করে? হেপারিন করে। তাহলে কি বললাম? হেপারিন কি করতেছে? আমাদের দেহের অভ্যন্তরে অর্থাৎ রক্তনালীর অভ্যন্তরে রক্ত যেন জমাট না বাঁধে, এই কাজটাই ভূমিকা রাখতেছে কে? হেপারিন। ঠিক আছে, এই কাজটাই ভূমিকা রাখতেছে হচ্ছে হেপারিন। কি বললাম? তাহলে দেহের অভ্যন্তরে বা রক্তনালীর অভ্যন্তরে রক্ত যেন জমাট না বাঁধে, এই কাজটা কে করে? হেপারিন করে। বুঝতে পারছো রবিউল ভাইয়া? বুঝতে পারছো? তাহলে দেহের অভ্যন্তরে যেন রক্ত জমাট না বাঁধে রক্তনালীর অভ্যন্তরে, এই কাজটা করতেছে হেপারিন। হেপারিন, এই হেপারিনটা তোমার অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। তোমরাই বলো, কোয়া মানে কি? দানা। যে কোনো জিনিস কোয়া কোয়া মানে কোয়া আকার মানে কি? কোয়া মানে দানা দানা বোঝায়। তাহলে কোয়াগুলেন্ট মানে দানাদার অংশ বোঝাইতেছে, দানা অংশ বোঝাইতেছে। তাহলে রক্ত যদি তোমার জমাট বাঁধে সেগুলোকে কি বলবা? কোয়াগুলেন্ট বলবা, কোয়াগুলেন্ট ফ্যাক্টর বা ক্লটিং ফ্যাক্টর। আর যে অংশটা রক্তকে জমাট বাঁধতে দেয় না দেহের অভ্যন্তরে, তাকে কি করবা? জমাট যদি না বাঁধতে দেয় তাকে কি অ্যান্টিকোয়াগুলেন্ট বলবা। অ্যান্টি, বুঝছো? অ্যান্টিকোয়াগুলেন্ট বলবা। তাহলে এই হেপারিনটা কি হিসেবে কাজ করে? অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে।
অ্যান্টি কোয়াগুল্যান্ট। ঠিক আছে, অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে কাজ করে। তাহলে হেপারিনটা কি হিসেবে কাজ করতেছে? অ্যান্টি কোয়াগুলেন্ট, অর্থাৎ কোয়া বাড়তে দিচ্ছে না, দানা বাড়তে দিচ্ছে না, দেহের অভ্যন্তরে জমাট বাড়তে দিচ্ছে না। তাহলে তোমার হেপারিনের কাজ খুবই ইম্পর্টেন্ট। রক্তনালীর অভ্যন্তরে রক্ত যেন জমাট না বাঁধে, এই কাজটা কে করে? হেপারিনের ভূমিকা রাখে এখানে। ঠিক আছে, লাস্ট কাজ হিস্টামিন। এই হিস্টামিন তোমরা সবাই অনেকেই খাও, সর্দি কাশি হলে অ্যান্টি হিস্টামিন খাও। তো এই হিস্টামিন আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কি করতেছে? বৃদ্ধি করতেছে। রোগ প্রতিরোধের যে সিস্টেম, এই সিস্টেমটাকে ইনক্রিজ করে, বৃদ্ধি করে কে? এই হিস্টামিন। এটা শুধু যা সেখানে মনে রাখবা যে রোগ প্রতিরোধ যে আমাদের যে সিস্টেম, এই সিস্টেমটাকে সে ইনক্রিজ করে দেয়, বৃদ্ধি করে। রোগ প্রতিরোধ ক্ষমতার যে পাওয়ার, সেটাকে বাড়ায় দেয় কে? এই হিস্টামিন। হিস্টামিন রোগ প্রতিরোধ সিস্টেমটাকে বৃদ্ধি করে। কই থেকে ক্ষরণ হচ্ছে? এই বেসোফিল থেকে হিস্টামিন ক্ষরণ হচ্ছে। ঠিক আছে, এই বেসোফিল থেকে হিস্টামিন ক্ষরণ হচ্ছে। তাহলে তোমার বেসোফিল থেকে দুইটা ইম্পর্টেন্ট উপাদান ক্ষরণ হচ্ছে, একটা হেপারিন আর একটা তোমার কি? হিস্টামিন। হিস্টামিন কি করতেছে? রোগ প্রতিরোধ সিস্টেমকে বাড়ায় দিচ্ছে, বৃদ্ধি করতেছে, তোমার অ্যাবিলিটি বাড়ায় দিচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ায় দিচ্ছে। আর একটা হেপারিন রক্তনালীর অভ্যন্তরে রক্ত যেন জমাট না বাঁধে, এই কাজটা করতেছে। রবিউল ক্লিয়ার হয়েছে বা? ওকে, ক্রিস্টাল ক্লিয়ার ভাই, ঠিক আছে। বুঝছো এই পর্যন্ত সবাই? একটু জানাও। তাহলে দেখো, আমরা মোটামুটি শ্বেত রক্তকণিকার কাজগুলো করে ফেললাম। এর উৎপত্তি স্থল কোথায় এটাও পড়ে ফেললাম। সবগুলোই উৎপত্তি হয় কই থেকে? লাল অস্থির মজ্জা থেকে, মানে অস্থির মজ্জা থেকে। হলুদ অস্থির মজ্জার মধ্যে সেগুলো আমরা চর্বি জাতীয় এগুলো জমা থাকে, ফ্যাট সেল। ঠিক আছে, এরপরে এগুলোর কালার জানলাম, কোনটার কালার কেমন। নিউট্রোফিল এর নিরপেক্ষ, বেসোফিল নীল টাইপ, ক্ষার যেহেতু, অ্যাসিড অম্ল লাল। ঠিক আছে, এগুলো অদানাদার। তারপরে তোমার আদি কি খবর, আসো। বুঝতে পারছো? এই যে মোটামুটি আমাদের শ্বেত রক্তকণিকা শেষ। এদের কিছু লাইফ স্প্যান আছে তোমাদের বইয়ের মধ্যে। তোমাদের বইয়ের মধ্যে তোমার কোনটার আয়ুষ্কাল কত, এগুলো একটু পড়ে নিবা। তারপর আমি বলতেছি যে কোনটার আয়ুষ্কাল কত। কোনো সমস্যা আছে নাকি জানাও দেখি। এর মধ্যে শ্বেত রক্তকণিকার নর্মাল একটা কাউন্ট ছিল তোমাদের 4000 থেকে কি 11000, গড়ে হচ্ছে 7500, তাই না? এই সবগুলোরই হচ্ছে কাউন্ট আছে, কিন্তু যে কোনোটার অল্প কোনোটার বেশি। এই বেসোফিলের তোমার কাউন্ট হচ্ছে 0 থেকে 100, এতগুলো থাকতে পারে। 0 থেকে 100টি এই পরিমাণ তোমার বেসোফিল থাকতে পারে। তো এইগুলো তোমাদের মনে রাখার টাফ, দরকার নাই। তোমরা ওভারঅল জানো তোমার 4000 থেকে 11000, পরে 7500। পড়তে চাইলে বইয়ের মধ্যে একটা ছক আছে, ছকটা তোমরা টেকনিক্যালি পড়ে নিও। এদের আয়ুষ্কালটা একটু লাগতে পারে, এদের আয়ুষ্কালটা একটু লাগতে পারে, বুঝছো? সমস্যা আছে কোনো কোনো? আর সমস্যা? এদের আয়ুষ্কালটা একটু মনে রাখো। দেখো, লিম্ফোসাইটের আয়ুষ্কালটা পড়িয়ে শেষ তোমাদের। লিম্ফোসাইটের আয়ুষ্কাল 7 দিন। ঠিক আছে, আমাদের 7 দিন পর পর এই লিম্ফোসাইটগুলো ধ্বংস হয়ে যায়। 7 দিন। ঠিক আছে, তোমার অদানাদারের মধ্যে যে লিম্ফোসাইট ছিল তার আয়ুষ্কাল হচ্ছে 7 দিন, আর মনোসাইটের আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 5 দিন। এই দেখো, 2 থেকে 5, এখানে হচ্ছে 7, 2, 5, 7। ঠিক আছে, 2 আর 5 যোগ করলে তো 7 হয়। তাহলে তোমার মনোসাইটের আয়ুষ্কাল কত বললাম? 2 থেকে 5 দিন। আর লিম্ফোসাইটের আয়ুষ্কাল 7 দিন। 2 থেকে 5, এখানে আসতেছে 7। বুঝছো? তাহলে তোমার লিম্ফোসাইট এবং মনোসাইটের হইল। এরপরে তোমার হচ্ছে মনোসাইটের সাথে কার সম্পর্ক ছিল? নিম পাতা, নিম, নিউট্রোফিলের সম্পর্ক ছিল, কারণ দুইটাই কি করতেছিল? ফ্যাগোসাইটোসিস করতেছিল। তাহলে তুমি মনে রাখবা মনোসাইটের আয়ুষ্কাল যেটা, নিউট্রোফিলের আয়ুষ্কালও সেটা। তাহলে নিউট্রোফিলের আয়ুষ্কাল হচ্ছে তোমার 2 থেকে 5 দিন। ঠিক আছে, মনোসাইট এবং নিউট্রোফিলের সাথে একটা সম্পর্ক, দুইজনই কি করে? ফ্যাগোসাইটোসিস করে। তাহলে মনোসাইটের আয়ুষ্কাল যত হবে, নিউট্রোফিলের আয়ুষ্কালও তত হবে। 2 থেকে 5 দিন এটার আয়ুষ্কাল, নিউট্রোফিলের আয়ুষ্কালও 2 থেকে 5 দিন। 2 থেকে 5 দিন, আর লিম্ফোসাইটেরটা হচ্ছে 7 দিন। 2 থেকে 5, তারপরে কি 2 আর 5, 7। ঠিক আছে, তাহলে তোমার নিউট্রোফিল গেল। এরপরে তোমার কি? বেসোফিল আর ইউসিনোফিল, তাই না? বেসোফিল আর ইউসিনোফিল। বেসোফিলটা মনে রাখবো 12 থেকে 15। বেসোফিল হচ্ছে 12 থেকে 15। ঠিক আছে, বেসোফিল কি বললাম? 12 থেকে 15 দিন।
বেসোফিল হচ্ছে 12 থেকে 15 দিন, আর ইওসিনোফিল হচ্ছে 8 থেকে 12 দিন। 8 থেকে 12 দিন এই হচ্ছে এখানকার আয়ুষ্কাল। বুঝতে পারছো? এই হচ্ছে এখানকার আয়ুষ্কাল। তাহলে তোমার কি বললাম, সবাই কি ক্লিয়ার হইছো? কিভাবে মনে রাখবা? মনোসাইট এর সাথে সম্পর্ককার নিম, নিউট্রোফিল, তাহলে দুইটারই হচ্ছে 2 থেকে 5 দিন। তারপরে 2 থেকে 5, এরপরে আসছে কি 2 5 যোগ করলে হয় 7, তাহলে লিম্ফোসাইট হচ্ছে কয় দিন? 7 দিন। ঠিক আছে, এরপরে তোমার ইওসিনোফিল 8 থেকে 12 দিন, তারপরে তোমার বেসোফিল 12 থেকে 15 দিন। এই হচ্ছে তোমার এখানকার আয়ুষ্কাল। ঠিক আছে, বেসোফিল হচ্ছে 12 থেকে 15 দিন, ইওসিনোফিল হচ্ছে 8 থেকে 12 দিন। এই ছিল মোটামুটি তোমার ক্লোটিং ফ্যাক্টর কি ভাইয়া? আচ্ছা, ক্লোটিং ফ্যাক্টর হচ্ছে তোমার রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টর। ঠিক আছে, রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টর, তোমরা সবাই জানো রক্তক্ষরণ মানে কি? ব্লিডিং বোঝায় না? রক্তক্ষরণ মানে কি বোঝায়? তোমার রক্ত যদি বের হয় সেটাকে কি বলে? ব্লিডিং বলে। রক্ত যদি বের হয় তাহলে সেটাকে কি বলে? ব্লিডিং। ব্লিডিং বলে। তাহলে রক্ত যদি বের হয় সেটাকে কি বলে? ব্লিডিং। তাহলে রক্ত ক্ষরণটাকে বন্ধ করতে কি কি কাজ করবে? ক্লটিং কাজ করবে। ক্লট মানে জমাট, জমাট বাঁধায়। বুঝছো? ব্লিডিং মানে ক্ষরণ, মানে রক্তটা তোমার বের হয়ে আসছে, ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হচ্ছে। ঠিক আছে, আর সেটাকে তোমার আটকাইতে হলে কি করতে হইতেছে? ক্লটিং ফ্যাক্টর আনতে হইতেছে। ক্লটিং ফ্যাক্টর, তাহলে রক্ত জমাট যে বাধা সেটাকে বলা হয় ক্লটিং, রক্তক্ষরণ যেটা কেটে গেলে সেটাকে বলা হয় ব্লিডিং। বুঝতে পারছো? ক্লটিং ফ্যাক্টর এগুলো সামনের দিন পড়াবো আপু। বৃক্কাকার আসলে তোমার শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো শেপ সাইজ নাই, অনিয়তাকার। তো এগুলো বয়স বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন আকার, অশ্বঘ্রাকার, বৃক্কাকার ধারণ করে। যাই হোক, এগুলো লাগবে না। এখানে আরেকটা জিনিস বলেই শেষ করব তোমাদের। এই যে কণিকাগুলোর মধ্যে সব থেকে নিউক্লিয়াস ছোট, মানে মনোসাইট এবং লিম্ফোসাইট, এই দুটার মধ্যে মনো মানে কি? ছোট বোঝায়, মনো মানে এক, মনো মানে এক বোঝায়, সিঙ্গেল, পলি মানে বেশি বোঝায়। তাহলে তোমার যদি বলে যে তোমার ছোট নিউক্লিয়াস, এই যে 5টা উপাদান দেখতে পাচ্ছ, মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, এগুলোর মধ্যে সব থেকে ছোট নিউক্লিয়াস কার? মনোসাইটের। দেখো, মনো মানে ছোট বোঝায়, মনো, তাহলে ছোট নিউক্লিয়াস কার? মনোসাইটের। ঠিক আছে, ছোট নিউক্লিয়াস কার? মনোসাইটের। ডায়ামিটারটা ছোট, কিন্তু এর আকার আবার অপেক্ষিত বড়। নিউক্লিয়াসটা ছোট তার, মনোসাইট, মনো মানে ছোট, নিউক্লিয়াস ছোট, বাট আকারটা তার বড়, ওভারঅল শেপ বড়। ঠিক আছে, তারপর লিম্ফোসাইট, এটা আবার উল্টা। লিম্ফোসাইট এর নিউক্লিয়াসটা আবার বড়। লিম্ফোসাইট কি দিয়ে শুরু হয়েছে? এল দিয়ে না? এল ফর লিম্ফোসাইট। আবার এল ফর কি হয়? লার্জ হয়। এল ফর কি? লার্জ। তাহলে লার্জ মানে কি? বড়। তাহলে তোমার এই লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা আবার বড়, কিন্তু আকারটা আবার ছোট। ঠিক আছে, নিউক্লিয়াস বড় বাট ওভারঅল আকার ছোট। আর এটার নিউক্লিয়াস ছোট মনোসাইটের, বাট ওভারঅল আকারটা বড়। ঠিক আছে, মনোসাইটের নিউক্লিয়াস ছোট, মনো মানে ছোট, নিউক্লিয়াস ছোট, বাট ওর আকারটা আবার বড়, ওভারঅল শেপ, বডির কনফিগারেশন বড়। বুঝছো? ধরো এটা তোমার মনোসাইট ধরলাম, এর নিউক্লিয়াসটা কি? ছোট। আর লিম্ফোসাইটের ক্ষেত্রে আবার কি? নিউক্লিয়াসটা হচ্ছে বড়, বাট এর আকারটা আবার ছোট। বুঝতে পারছো? এই ছিল তোমার মোটামুটি শ্বেত রক্তকণিকার সব কিছু। আমরা ইনশাল্লাহ সামনের দিন অনুচক্রিকা শুরু করব। ঠিক আছে, অনুচক্রিকা শুরু করব। আজকে এ পর্যন্তই। কারো কোনো সমস্যা থাকলে জানিও। সবাই রেগুলার পড়াশোনা করো। আর যারা রাজশাহীতে চলে আসছো তারা তো ক্লাসেই দেখা হচ্ছে, এই কারণে ক্লাসের উপস্থিতি আসলে কম, কারণ অনেকেই অফলাইনে ক্লাস করতেছো। অনলাইনে তোমরা যারা এখনো আসো নাই তাদের জন্য মূলত ক্লাসগুলো নেওয়া। তোমরা চেষ্টা করো ক্লাসগুলো করার। সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো। আরেকটা বিষয় তোমাদের একটা বলি, যে হচ্ছে আমাদের খুব খুব কাছের একটা ছোট ভাই সেকেন্ড ইয়ারে পড়তো, তার হচ্ছে লাংসে পানি জমছে। বুঝছো? লাংসের সমস্যা, তার অপারেশন করতে হবে, অনেক টাকার প্রয়োজন। তোমরা সবাই তাকে, সে অনেক ভালো স্টুডেন্ট ছিল, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। সে কয়েকদিন আগেও আমাদের সাথে ক্লাস করছে, করোনার আগে ক্লাসরুমে বসে। তো তার এখন অনেক সমস্যা, অনেক টাকার প্রয়োজন। তোমরা যদি চাও নিজ নিজ জায়গা থেকে হেল্প করতে পারো, তাকে হেল্প করলে হয়তো বা তোমাদের আরেকজন সহপাঠী আবার তোমাদের সহযোগিতায় আমাদের সাথে আবার সুস্থভাবে চলাফেরা করতে পারবে।
ছেলেটা অনেক ভালো ছিল, পড়াশোনা রেগুলার করতো। তো তোমরা একটু চেষ্টা করো যে হেল্প করার। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।